শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 27 মার্চ শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো শিলচরে আজ বিজেপির বিজয় সংকল্প সমাবেশে সর্বানন্দ, জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী দল। আজ এবং আগামীকাল রাজ্যের 14 জেলায় বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা। প্রতিশ্রুতির জুলি, বিজেপির ইস্তাহারে 31 নতুন ঘোষণা। ক্ষমতায় এসেই মন্ত্রী বিধায়কদের আত্মীয়ের ঠিকা বন্ধে আইন, বললেন গৌরব গগৈ। আগেই জানতাম সিঙ্গাপুরের জুবিন রিপোর্ট দুর্বল হবে, দাবি মুখ্যমন্ত্রী হিমন্তের। হাঁকালেন সক্কা, নির্বাচন জয়ের আগে বিক্ষুব্ধদের জয় কমলাক্ষ পুরকায়স্তের। হাইলাকান্দিতে ভোট কর্মীদের প্রশিক্ষণ পর্ব 28, 29 ও 30 মার্চ। ভোটের আগে উন্নয়নের রিপোর্ট কার্ড পেশ, রামকৃষ্ণনগরে আত্মবিশ্বাসী বিজয় মালাকার। বছরে 13 বার রিচার্জ, টেলিকম সংস্থাগুলোর বিরুদ্ধে পদক্ষেপ কেন্দ্রের। দল ত্যাগে জর্জরিত লক্ষ্মীপুর কংগ্রেস, ট্রেকে আনতে তৎপর প্রার্থী শান্তিকুমার। ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ মানব না, আমেরিকার যুদ্ধবিরতি জল্পনায় জল ডালল ইরান। আলগাপুর কাটলিজোড়া আসনে নিজামুদ্দিন হলেন সবচেয়ে ধনী প্রার্থী। এবং সর্বশেষ খবরটি হল পশ্চিম এশিয়ায় ইরানের হামলায় 13টি মার্কিন ঘাঁটি নিশ্চিহ্ন, দাবি রিপোর্টে। এবারে শুনুন বিস্তারিত খবর। শিলচরে একাধিক নির্বাচনী কর্মসূচিতে অংশ নিতে উপস্থিত হলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। আজ শিলচর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর রাজদীপ রায়ের সমর্থনে আয়োজিত বিজয় সংকল্প সমাবেশে যোগ দেন তিনি। আজ প্রথমে বড়খলা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কিশোর নাথের নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করেন সর্বানন্দ সোনোয়াল। পরে শিলচর স্পোর্টিং ইউনিয়নের মাঠে অনুষ্ঠিত বিজেপির এই সমাবেশে উপস্থিত হয়ে ডক্টর রাজদীপ রায়ের পক্ষে প্রচার চালান তিনি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সর্বানন্দ সোনোয়াল দাবি করেন, আসন্ন নির্বাচনে প্রতিটি বিধানসভা কেন্দ্রেই বিজেপি ব্যাপক জয়লাভ করবে। তিনি বলেন, বিজেপি সরকার জনগণের জন্য একাধিক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করেছে এবং শিলচর আজ দেশের অন্যতম উন্নত শহর হিসেবে পরিচিতি পেয়েছে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং মহিলাদের স্বাবলম্বী করতে অরুণোদয় সহ বিভিন্ন প্রকল্পের কথা উল্লেখ করে সোনোয়াল বলেন, বিজেপি সরকার আসার পর এসব ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। পাশাপাশি কংগ্রেস সরকারের আমলে শিলচরে তেমন কোনো উন্নয়নমূলক কাজ হয়নি বলেও অভিযোগ করেন। পরবর্তী খবরটি হল আলগাপুর কাটলিজোড়া বিধানসভা আসনে মনোনয়ন জমা দেওয়া 3 প্রার্থীর হলফনামা খতিয়ে দেখা হলে সম্পদ, যানবাহন, জমি সম্পত্তি ও শিক্ষাগত যোগ্যতার নিরিখে স্পষ্ট পার্থক্য সামনে এসেছে। 3 জন প্রার্থী হলেন নিজামুদ্দিন চৌধুরী, সুজামুদ্দিন লস্কর এবং জাকির হোসেন লস্কর। প্রথমে দেখা যাক নিজামুদ্দিন চৌধুরীর সম্পদের হিসাব। তার দাখিল করা হলফনামা অনুযায়ী মোট অস্থাবর সম্পদ প্রায় 90 লক্ষ টাকার বেশি এবং স্ত্রীর নামে প্রায় 10 লক্ষ টাকার সম্পদ রয়েছে। যানবাহনের ক্ষেত্রে তার নামে একটি ইনোভা গাড়ি রয়েছে। জমি সম্পত্তির দিক থেকে তার কৃষিজমি, বাণিজ্যিক ভবন এবং আবাসিক বাড়ি সহ উল্লেখযোগ্য সম্পত্তি রয়েছে, যার বাজার মূল্য কয়েক লক্ষ থেকে কোটি টাকার কাছাকাছি পৌঁছেছে। অন্যদিকে সুজামুদ্দিন লস্করের হলফনামা অনুযায়ী তার মোট সম্পদ তুলনামূলকভাবে অনেক কম। তার মোট অস্থাবর সম্পদ প্রায় 8.6 লক্ষ টাকা এবং স্থাবর সম্পদ প্রায় 1.92 লক্ষ টাকা। তার নামে একটি টয়োটা ফরচুনার গাড়ি 2016 মডেলের রয়েছে। জমি সম্পত্তির ক্ষেত্রে কিছু কৃষিজমি ও বাড়ি থাকলেও পরিমাণে তা সীমিত। এদিকে এজিপি প্রার্থী জাকির হোসেন লস্করের হলফনামা অনুযায়ী তার মোট অস্থাবর সম্পদ প্রায় 25 লক্ষ টাকা এবং স্থাবর সম্পদ প্রায় 20.70 লক্ষ টাকা। যানবাহনের ক্ষেত্রে তার নামে একটি বোলেরো গাড়ি রয়েছে। জমি সম্পত্তির মধ্যে কৃষি জমি, নন এগ্রিকালচারাল জমি এবং আবাসিক বাড়ি রয়েছে। 3 প্রার্থীর মধ্যে তুলনামূলক বিশ্লেষণে স্পষ্ট নিজামুদ্দিন চৌধুরী সবচেয়ে ধনী প্রার্থী। অন্যদিকে সুজামুদ্দিন লস্কর তুলনামূলকভাবে সবচেয়ে কম সম্পদের অধিকারী আর জাকির হোসেন লস্কর মাঝামাঝি অবস্থানে রয়েছেন। পরবর্তী খবরটি হল প্রতিশ্রুতির জুলি, বিজেপির ইস্তাহারে 31 নতুন ঘোষণা। ভোট যত এগোচ্ছে ততই বাড়ছে প্রতিশ্রুতির জাপি। নির্বাচনের মুখে বড়সড় বার্তা দিল বিজেপি। দলের আসন্ন নির্বাচনী ইস্তাহারে থাকছে 31টি নতুন প্রতিশ্রুতি। এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। প্রচার মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী ইঙ্গিত দেন, এবারের ইস্তাহার শুধু আনুষ্ঠানিক নথি নয়, বরং আগামী দিনের আসাম গঠনের একটি স্পষ্ট রূপরেখা।
তার কথায় উন্নয়নের ধারাকে আরও গতিশীল করতেই এই নতুন প্রতিশ্রুতিগুলি সামনে আনা হয়েছে। যদিও প্রতিটি প্রতিশ্রুতির বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি, তবু ইঙ্গিত মিলেছে পরিকাঠামো, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক সুরক্ষা, এই 5টি ক্ষেত্রেই বিশেষ জোর দেবে বিজেপি। অর্থাৎ উন্নয়নের পাশাপাশি জনজীবনের সঙ্গে সরাসরি যুক্ত বিষয়গুলিকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রীর দাবি, গত কয়েক বছরে যে উন্নয়নের ভিত্তি তৈরি হয়েছে তার উপর দাঁড়িয়েই এবার আরও বড় লক্ষ্য নিয়ে এগোতে চাইছে সরকার। সেই কারণে ইস্তাহারে নতুন সংযোজন, সাধারণ মানুষের প্রত্যাশাকে গুরুত্ব দিয়েই এই প্রতিশ্রুতিগুলি তৈরি করা হয়েছে বলেও জানান তিনি। নির্বাচনের আগে এই ঘোষণা যে কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ তা বলাই বাহুল্য, কারণ ইস্তেহারে কোনো রাজনৈতিক দলের ভবিষ্যৎ পরিকল্পনার প্রতিচ্ছবি হিসেবে দেখা হয়। ফলে নতুন প্রতিশ্রুতির মাধ্যমে ভোটারদের মন জয় করার চেষ্টা স্পষ্ট। উল্লেখ্য, ভোটের লড়াই যত তীব্র হচ্ছে ততই প্রতিশ্রুতির রাজনীতি সামনে আসছে। সেই প্রেক্ষাপটে বিজেপির এই 31 দফা নতুন ঘোষণা নির্বাচনী সমীকরণে কতটা প্রভাব ফেলবে এখন সেটাই দেখার। পরবর্তী খবরটি হলো, কংগ্রেস ক্ষমতায় এলে আইন এনে মন্ত্রী বিধায়কদের পরিবার তাদের আত্মীয় স্বজনদের সরকারি কাজ বা ঠিকা দেওয়া বন্ধ করবে। রাজ্য ভোটের আগে ঠিক এমনই প্রতিশ্রুতি দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ গৌরব গগৈ। গৌরব বলেন, জানি কাজটা সহজ হবে না, তবে আমরা ক্ষমতা এলেই আইন এনে মন্ত্রী বিধায়কদের দাদা ভাই বা পরিবারের মানুষদের রুখব, যাতে তারা সরকারি কাজ বা ঠিকাদারি না পেতে পারে। জানি এতে প্রত্যাহ্বান রয়েছে, এমনকি আমাদের দলেরও কারো কারো অমত থাকতে পারে, কিন্তু এটা আমাদের করতেই হবে। এরপরই গৌরব জুড়ে দেন, দেখুন, এখন আর পুরনো ধাঁচের রাজনীতির সময় নয়। মন্ত্রী বিধায়কদের আত্মীয়রা ঠিকাদারি করবেন, সরকারি কাজ পাবেন, ব্যবসা করবেন, এটা মোটেও সাধারণ মানুষ পছন্দ করেন না। তাই আমরা ক্ষমতায় এসেই আইনটা আনতে চাইছি। নতুন আসাম করতে হলে এরকম একটা পদক্ষেপ করতে হবে। এদিন ফের জুবিন গর্গ নিয়েও কথা বলেছেন গৌরব গগৈ। তিনি এও বলেন, ভোটের আগেই জুবিনদাকে ন্যায় দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কোথায় গেল তার সেই প্রতিশ্রুতি? ন্যায় পেয়েছেন কি জুবিনদা? আসলে ভোটের জন্য স্রেফ জুবিনদার নামটা ব্যবহারই করছেন মুখ্যমন্ত্রী। পরবর্তী খবরটি হলো, হাঁকালেন ছক্কা, নির্বাচন জয়ের আগে বিক্ষুব্ধদের জয় কমলাক্ষের। রাগ গুসা নেই খুব অভিমানও, আপাতত লক্ষ্য একটাই, জয়। জয় ছাড়া অন্য কিছু দেখছেন না, ভাবছে না কাঠিগোড়া বিজেপি। তাই প্রার্থী কমলাক্ষতে পুরকায়স্তকে নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন দলীয় কার্যকর্তারা। কমলাক্ষ বসে নেই, রাত দিন চরকিপা খাচ্ছেন গোটা কেন্দ্রে। ভোট জয়ের আগে বিক্ষুব্ধদের জয় করে প্রাথমিক সাফল্য হাসিল করলেন তিনি। ভোটের প্রচার সেই অর্থে শুরু হয়নি, নমিনেশন পর্ব চুকিয়ে সবে শুরু হলো মূল পর্ব। এখন ছাপানো হচ্ছে ব্যানার, পোস্টার। নির্দলরা প্রতীক পেয়ে ছাপাখানায় ভিড় জমিয়েছেন, আর দলীয় প্রার্থীরা স্থানে স্থানে পৌঁছাতে শুরু করেছেন পোস্টার, পতাকা, হোর্ডিং লাগানোর কাজেও হাত দিয়েছেন কেউ কেউ। ফলে আগামী দিন দুয়েকের মধ্যে পুরোদমে জমে উঠবে প্রচারাভিযান। মাইকিং, ইনকিলাব জিন্দাবাদ ইত্যাদি। সার্বিকভাবে গোটা রাজ্যে এই পরিস্থিতি হলেও কাটিগোড়ায় খানিকটা ভিন্ন। এখানের নির্দলরা অবশ্য ছাপাখানায় গেলেও এদের নিয়ে ভোটারদের মধ্যে তেমন কোনো কথাবার্তা নেই কোনো উৎসাহ কিংবা আলোচনা। কাটিগোড়ায় প্রধান আলোচনায় বিজেপি কংগ্রেস। বিজেপির কমলাক্ষদে পুরকায়স্থ বনাম কংগ্রেসের অমরচাঁদ জৈন, এই দুই প্রার্থীর মধ্যে রয়েছে এক মজাদার মিল। দুজনই দল ফেরত, একজন কংগ্রেস থেকে বিজেপি, আরেকজন বিজেপি থেকে কংগ্রেস। অদল বদলের এই রাজনীতি নিয়ে সাধারণ ভোটাররা শুরুতে ক্ষুব্ধ থাকলেও এখন তা কমে আসছে। বরং দুই দল পরিবর্তনকারীর লড়াই দেখতে মুখিয়ে আছেন সাধারণ ভোটার। প্রস্তুতি নিচ্ছেন যে যার মতো করে। প্রার্থীরাও ভোটারদের কাছে টানতে রিহার্সেল দিচ্ছেন নিজেদের মধ্যে। এক্ষেত্রে বিজেপির কমলাক্ষদে পুরকায়স্থ বেশ কিছুটা এগিয়ে রয়েছেন। কংগ্রেস প্রার্থীর তুলনায় বেশি দিন আগে দল ত্যাগ করায় কিছুটা সুবিধাজনক স্থানে রয়েছেন তিনি। দেখা গেছে দল ত্যাগীদের কাছে বড় চ্যালেঞ্জ ছিল অভ্যন্তরীণ কুন্দল সামাল দেওয়া। অন্য দল থেকে এই দলে আসায় পুরনো কর্মী, বিশেষত বঞ্চিত টিকিট প্রত্যাশীদের এক বড় অংশ বেঁকে বসেন। ফলে দলের অভ্যন্তরে সৃষ্টি হওয়া এই জনহাওয়া প্রথম দিকে বেশ বেকায়দায় ফেলে দেয় কমলাক্ষ। কিন্তু পাকা খেলোয়াড়ের মতো ডিফেন্সিভ খেলতে শুরু করেন তিনি। সব জড়জাপটা বুক পেতে এগোতে থাকেন। একসময় দলের তৃণমূল কর্মীরা কমলাক্ষকে বুকে টেনে নিলেও নেতার কাছে গেছিলেন না। এরই মধ্যে টিকিট ঘোষণা হলে আরও তেড়ে উঠেন কার্যকর্তারা।
এরপরই আসল খেলা শুরু করেন উত্তর করিমগঞ্জের বিধায়ক। অনেকটা উপযাচক হয়ে বিজেপি নেতাদের দুয়ারে দুয়ারে যাওয়া শুরু করেন, কখনো প্রকাশ্যে কখনো রাতের অন্ধকারে। কাটিগড়ার বিজেপি নেতাদের সঙ্গে সাক্ষাৎ শুরু হয় কমলাক্ষের এবং এর ফলও হাতে নাতে পেতে থাকেন তিনি। নিজের কর্মক্ষমতা ও দলের আনুগত্যের দৌলতে ক্ষুব্ধ বিজেপি নেতারা দলীয় প্রার্থীকে আর দূরে ঠেলতে পারেননি। পরবর্তী খবরটি হল, হাইলাকান্দিতে বুথ কর্মীদের প্রশিক্ষণ পর্ব 28, 29 ও 30 মার্চ। আসন্ন আসাম বিধানসভা নির্বাচনকে সামনে রেখে হাইলাকান্দি জেলা প্রশাসন ভোট গ্রহণ প্রক্রিয়াকে নির্বিঘ্ন ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জোরদার প্রস্তুতি গ্রহণ করেছে। তারই অংশ হিসেবে ভোট গ্রহণকারী কর্মীদের জন্য দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ কর্মসূচি আগামী 28, 29 ও 30 মার্চ অনুষ্ঠিত হতে চলেছে। জেলা প্রশাসনের প্রশিক্ষণ সেলের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জানান, 28 মার্চ 121 নম্বর বিধানসভা কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ও প্রথম পোলিং অফিসারদের প্রশিক্ষণ শ্রী কিষাণ সারদা কলেজে সকাল 9টা থেকে শুরু হবে। পরবর্তী দিনে অর্থাৎ 29 মার্চ 122 নম্বর বিধানসভা কেন্দ্রের প্রিসাইডিং ও প্রথম পোলিং অফিসারদের জন্য একইভাবে প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। এছাড়া 30 মার্চ দ্বিতীয় ও তৃতীয় পোলিং অফিসারদের জন্য বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। সেদিন সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত এক পর্যায়ে এবং দুপুর 2টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত অপর পর্যায়ে প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হবে। পরবর্তী খবরটি হল, বছরে 13 বার রিচার্জ, টেলিকম সংস্থাগুলোর বিরুদ্ধে পদক্ষেপ কেন্দ্রের। মোবাইল রিচার্জ প্ল্যান 30 দিনের করতে হবে। দীর্ঘদিন ধরে এ নিয়ে বিতর্ক চলছে। সংসদে এই ইস্যুতে সুর চড়িয়েছেন আপ সাংসদ রাঘব চাড্ডা, কিন্তু বেশ কয়েকদিন ধরে এই বিষয়টি নিয়ে প্রায় চুপ থাকলেও এবার অবস্থান স্পষ্ট করল কেন্দ্র সরকার। টেলিকম সংস্থাগুলির জন্য বিশেষ আর্জি জানানো হবে বলে জানিয়েছেন যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। এয়ারটেল, জিও, বি এর মতো জনপ্রিয় টেলিকম সংস্থাগুলির রিচার্জ প্যাক থাকে 28 দিনের জন্য। তার ফলে 12 মাস নয়, গ্রাহকদের রিচার্জ করতে হয় 13 মাসের জন্য। এই ইস্যুতে সংসদে সুর চড়িয়েছেন আপ সাংসদ রাঘব চাড্ডা। তিনি বলেছিলেন, রিচার্জ শেষ হয়ে গেলে যেভাবে প্রিপেড গ্রাহকদের ইনকামিং পরিষেবা বন্ধ করে দেওয়া হয় আর 28 দিনের প্ল্যান বানিয়ে 12 মাসে 13 বার রিচার্জ করতে বাধ্য করা হয়, সেগুলি আসলে বড়সড় আর্থিক প্রতারণা। বছরে একবার অতিরিক্ত রিচার্জ করতে বাধ্য হচ্ছেন গ্রাহকরা। কেবল রাঘব চাড্ডা নন, টেলিকম সংস্থাগুলির এখনও ফাঁদ নিয়ে অতীতেও বিতর্ক হয়েছে, কিন্তু কেন্দ্র পদক্ষেপ করেনি। তবে এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন কেন্দ্রীয় মন্ত্রী। তবে গোটা বিষয়টিতে কেন্দ্র কার্যত আত্মসমর্পণ করে ফেলেছে। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, রিচার্জ প্যাক নিয়ে কেন্দ্র অপারেটরদের কোনো নির্দেশিকা দিতে পারে না। নিজেদের প্যাক কতদিনের জন্য কীভাবে বিক্রি করা হবে সেই সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা রয়েছে সংস্থাগুলির। ফলে 30 বা 31 দিনের রিচার্জ প্যাক চালু করতে তাদের নির্দেশ দিতে পারে না সরকার। তবে সিন্ধিয়ার কথায় কেন্দ্র আর্জি জানিয়েছে সংস্থাগুলির কাছে। মোবাইল রিচার্জের মেয়াদ মাত্র 28 দিন হয়। ব্যবহারকারীদের যে আর্থিক ক্ষতি হয় তা বিবেচনা করে সরকার টেলিকম কোম্পানিগুলিকে 30 দিনের রিচার্জ প্ল্যান তৈরিতে উৎসাহিত করবে। পরবর্তী খবরটি হলো, আসন্ন নির্বাচনকে সামনে রেখে রামকৃষ্ণনগর কেন্দ্রের রাজনৈতিক তৎপরতা ক্রমেই তীব্র হয়ে উঠছে। এই প্রেক্ষাপটে ব্লক রোড সংলগ্ন খেলার মাঠে আয়োজিত এক বৃহৎ বুথ সম্মেলনে শক্তি প্রদর্শন করল শাসক দল। এদিন সকালেই বিভিন্ন এলাকা থেকে দলে দলে আসা কর্মী সমর্থকদের উপস্থিতিতে সভাস্থল কার্যত জনসমুদ্রে পরিণত হয়। সম্মেলনে কেন্দ্রের 3টি মণ্ডলের সংগঠক ছাড়াও জেলা পরিষদের প্রতিনিধি, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য, গ্রাম পঞ্চায়েত নেতৃত্ব, বিভিন্ন মোর্চার পদাধিকারী এবং একাধিক বুথ কমিটির সভাপতি ও কর্মীরা উপস্থিত ছিলেন। সংগঠনকে আরও মজবুত করা এবং নির্বাচনী প্রস্তুতি চূড়ান্ত করাই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য বলে দলীয় সূত্রে জানা গেছে। অনুষ্ঠানের এক উল্লেখযোগ্য পর্বে প্রকাশ করা হয় অটল অবিচল অগ্রগামী সমষ্টির উন্নয়নের অনিরুদ্ধ গতি শীর্ষক একটি গ্রন্থ। এতে গত 5 বছরে রামকৃষ্ণনগরে বাস্তবায়িত বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও জনমুখী উদ্যোগের বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়েছে। বিধায়ক বিজয় মালাকার মণ্ডল সভাপতি ও সিনিয়র কর্মীদের হাতে বইটির কপি তুলে দেন। সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও শ্রীভূমি লোকসভা কেন্দ্রের ইনচার্জ অজয় তামতা, প্রবাসী কার্যকর্তা সত্যপ্রকাশ চারায়াতা, প্রবাসী নেতা বিজয় গুপ্তা, জেলা বিজেপির সহ সভাপতি বিশ্বতুষ সেন, সাধারণ সম্পাদক দিলীপ দাস এবং আরও বহু নেতা। সম্মেলনে বিধায়ক বিজয় মালাকার বলেন, কর্মীদের বিপুল উপস্থিতি প্রমাণ করে
সংগঠন আগের তুলনায় আরও শক্তিশালী হয়েছে। তিনি দাবি করেন গত 5 বছরে কেন্দ্রে যে উন্নয়নমূলক কাজ হয়েছে তার পূর্ণ বিবরণ প্রকাশিত বইটিতে সংকলিত রয়েছে, যা সাধারণ মানুষের কাছে তার কাজের স্বচ্ছ চিত্র তুলে ধরবে। আসন্ন নির্বাচনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, আগামী 9 এপ্রিল তাকে পুনরায় নির্বাচিত করলে অসমাপ্ত উন্নয়নমূলক প্রকল্পগুলি সম্পূর্ণ করা হবে। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্যে আবারও বিজেপি সরকার গঠিত হবে এবং তিনি নিজেও তৃতীয়বারের জন্য বিধায়ক নির্বাচিত হবেন। সবশেষে তিনি কেন্দ্রের জনগণের উদ্দেশ্যে আহ্বান জানান উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে, তাদের মূল্যবান ভোট দিয়ে তাকে পুনরায় দায়িত্ব পালনের সুযোগ করে দিতে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।